সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইসলাম চ্যানেল বাংলার একটি স্পেশাল প্রোগ্রাম, সেটি হচ্ছে নাকবা ডে। এই নাকবা ডে যেটা ফিলিস্তিনি জনগণের জন্য বা সারা দুনিয়ার মানুষের জন্য এই নাকবা ডেতে কী ঘটেছিল, কেন ঘটেছিল এবং এই নাকবা ডেটা কেন এখনও পালন করা হয়, এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এবং এইটি ৭৭তম নাকবা ডে বলা হয়ে থাকে, যদি নাকবার শুরুটা আমরা 1948-এর 15ই মে ধরে থাকি। তো এই নাকবা ডেতে যা ঘটেছিল সেগুলো নিয়ে আমাদের সামনে আজকে দুইজন গেস্ট থাকবেন, যারা এই নাকবা ডের বর্তমান প্রেক্ষাপট এবং তখনকার দিনের প্রেক্ষাপট এবং বর্তমানে যা ঘটছে ফিলিস্তিনে, আমরা যা দেখতে পাই, প্রতিদিন আমরা যেটা আলোচনা করি, প্রতি সপ্তাহে যেটা আমাদের আলোচনার বিষয় থাকে, সেগুলোর ইমপ্লিকেশনসটা কী, সেগুলো নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করবেন। আজকে আমার ডান পাশে আছে আমাদের পরিচিত খালিদ ইয়াহিয়া। খালিদ, অসংখ্য ধন্যবাদ। খালিদ একজন আইনজীবী এবং বিশ্লেষক। আমার বাম পাশে আছে ব্যারিস্টার তালহা আহমেদ, উনি একজন আইনজীবী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট অ্যাজ ওয়েল এবং বিশ্লেষক। আপনারা তাকেও নিয়মিত ইসলাম চ্যানেলের বাংলা এবং ইংরেজি অনুষ্ঠানে বিভিন্ন সময় দেখেছেন। তো খালিদ এবং তালহা দুজনকে ধন্যবাদ। তো আমরা যে নাকবা ডে যেটাকে আমরা বলে থাকি বা নাকবা যেটা শুরু, আমি খালিদের কাছে প্রথমে আসব যে এই নাকবা ডেটা কিভাবে বা কখন থেকে এটা শুরু হলো, এটা কি আমাদের সামনে একটু ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করলে আমরা বুঝতে পারবো যেটা কি জিনিস। জি, ধন্যবাদ কামরুল হাসান ভাই, এবং ইসলাম চ্যানেলকে বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি এমন গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা ইভেন্টকে আমাদের সামনে উপস্থাপন করার জন্য। এবং আশা করি আজকের আলোচনার মাধ্যমে দর্শক শ্রোতা মণ্ডলী, বিশেষ করে যারা ইয়াং জেনারেশন, তারা এই বিষয়টা পরিপূর্ণভাবে জানতে পারবেন। মূল বিষয় হচ্ছে যে 1917 সালে আমরা যেটা জানি যে বেলফোর্ড ডিক্লারেশন, হঠাৎ করে দাদিন ব্রিটিশ ফরেন সেক্রেটারি উনি একটা প্রমিস মতো করেন আর কি, যে যারা জিউস কমিউনিটি আছে তাদের জন্য একটা আলাদা ল্যান্ড হবে। এটা 1917 সালে উনি ডিক্লেয়ার করেন, বেলফোর্ড ডিক্লারেশন বলে। এবং এরপরে 1922 সালে একটা কনভেনশন হয়, এবং সে কনভেনশনের পরে হচ্ছে মোটামুটি এই বিষয়গুলা সেখানে আস্তে আস্তে সেটেলাররা আসতে থাকে বিভিন্ন জায়গা থেকে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয় 1945 সালে লিগ অফ নেশন তৈরি হলো, এবং পরবর্তীতে যেটা এখন ইউনাইটেড নেশনসে পরিগণিত হয়েছে। খুব ক্রিটিক্যাল একটা সময়ে হঠাৎ করে আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে ফ্রান্স তারা হচ্ছে সিরিয়ার দায়িত্ব নিয়ে নেয়, এবং ইরাক এবং ফিলিস্তিন তৎকালীন যে টেরিটরি, এদের দায়িত্ব পড়ে হচ্ছে ব্রিটিশের আন্ডারে। এবং তখন কিন্তু একটা বেসামরিক ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে তাদেরকে একটা ম্যান্ডেট দেওয়া হয়, এবং সেই ম্যান্ডেটের আন্ডারে মূলত তারা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রোল তারা প্লে করেছিল আর কি। এবং এইখানে স্পেসিফিক্যালি বলা আছে যে তাদের ওয়েলবিং এবং ডেভেলপমেন্ট, যারা তাদের নিজেদেরকে রুল করতে পারছে না, তাদেরকে যে ডিক্লারেশন ছিল তাদের এর আন্ডারে একটা ম্যান্ডেট দেওয়া হয়েছিল আর কি, আর্টিকেল 22, যেটা 1922 সালে তৈরি করা হয়। এবং তার আন্ডারে কিন্তু এরা শুধুমাত্র এদের অ্যাডমিনিস্ট্রেটিভ একটা রোল ছিল, তারা এদেরকে শুধু লুক আফটার করবে। কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম যে এই ম্যান্ডেটটা শেষ হওয়ার দিন ছিল 1947 সালের, যেটা আপনি মেনশন 48 সালের 15ই মে, এটা এই ম্যান্ডেটটা শেষ হওয়ার কথা। এবং এটা স্পেসিফিক্যালি মেনশন করা ছিল এই ম্যান্ডেটটা শেষ হওয়ার ঠিক আগের দিন, অর্থাৎ 14ই মে 1948 সালে হঠাৎ করে সেখানে একটা ডিক্লেয়ার করা হয়। এবং যাকে বলা হয় যে ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী, উনি এটা ডিক্লেয়ার করেন, একটা জিউস স্টেট ডিক্লেয়ার করেন। এবং তৎক্ষণিকভাবে তৎকালীন যে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ট্রুম্যান, উনি এইটাকে রিকগনাইজ করেন। এবং এর কিছুদিন পরে আমরা দেখলাম যে ইউএনের 181 যে রেজলিউশন, তার মাধ্যমে এইটাকে রেকটিফাই করা হয়। যদিও পরবর্তীতে 194 রেজলিউশনের মাধ্যমে বলা হয় যে যারা সেখান থেকে উদ্বাস্তু তারা আবার সেখানে ফেরত আসতে পারবে, কিন্তু মূলত 181 যেমন নম্বর রেজলিউশন ইউএন, এর মাধ্যমে মূলত এই যে সেপারেশন অথবা পার্টিশন, সেটাকে লিগালিটি দেওয়া হয়। মানে 14ই মেতে যে আমরা যেটাকে বলে থাকি ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স ফর ইসরায়েল, 14ই মে, এই 14ই মের ঘটনার পরবর্তী দিনই তো এই নাকবা। এবং নাকবাটা হচ্ছে যে যখনই এই যে একটা রাষ্ট্র সেখানে ঘোষণা করা হয়, তার পরশ্রুতিতে পরের দিন থেকে সেখানে জর্ডান, ইরাক, সিরিয়া, পার্শ্ববর্তী লেবানন, তারা মূলত সেখানে যুদ্ধ শুরু করে, এর প্রতিবাদ শুরু করে। এবং আমরা জানি যে এর পরের দিন থেকেই প্রায় 560টার মতো গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়, সেখানকার মানুষকে, নিরীহ মানুষকে হত্যা করা হয়। এই যে হত্যাযজ্ঞ, এই যে যুদ্ধ শুরু হলো, এইটাকে বলা হয় নাকবা, যার অর্থ হচ্ছে মহা বিপর্যয় অথবা একটা বিধ্বস্ত অবস্থা। সেইটা মূলত 1948 সালের এই 15ই মে
এই দিনটাকে মূলত মানে এটা একটা ডিস্ট্রাকশন, নেগেটিভ ভাবে এই দিনটা প্রতি বছর ফিলিস্তিনের পক্ষ থেকে এটাকে পালন করা হয়। থ্যাংক ইউ। তাহলে এই দিনে কি ঘটেছিল আসলে? এই যে আমরা নাকবার যে দিনটার কথা বলে থাকি, যেটা এখন আমরা দেখেছি যে ৭৭তম এই নাকবার পালন করার জন্য ইভেন লন্ডনেও অন্য জায়গাতে তো হচ্ছেই। তো এই দিনটাতে আসলে 15ই মে, আমরা জানি যে 14ই মেতে ইন্ডিপেন্ডেন্স ঘোষণা করে, 15ই মেতে অ্যাকচুয়ালি কি ঘটেছিল? ক্যাটাস্ট্রফি কেন বলা হয় এটাকে? Catastrophe because আপনার going back a bit, November 1947 UN adopted a resolution, এবং সেইখানে রেজলিউশন যেটা ছিল সেখানে দুইটা স্টেট এস্টাবলিশ করা হয়নি। সেটাতে রেজলিউশন যেটা পাস হচ্ছে যে দুইটা স্টেট এস্টাবলিশ করা হবে, অর্থাৎ যাদের ম্যান্ডেট আছে ব্রিটিশ, তাদের দায়িত্ব হলো যে একটা প্যালেস্টাইনিয়ান স্টেট এন্ড একটা ইসরায়েলি স্টেট, দুইটা স্টেটকে যেন বাস্তবায়িত করা যায়, বাস্তবে রূপ দেওয়া যায়, সেই উদ্যোগ নেওয়াটাই ছিল ওই ডিসিশনের মূল জাতিসংঘের যে ছিল। কিন্তু যেটা হলো যে ওই রেজলিউশনটাকে আরব ওয়ার্ল্ড, বিশেষ করে মুসলিম যে সমস্ত দেশগুলো ছিল, তারা সেটাকে রিজেক্ট করে, এবং রিজেক্ট করতে গিয়ে আপনি জানেন যে তখন কিন্তু অনেকটা গ্রিডলকের মতো দেখা দেয়, একটা যুদ্ধ অবস্থা শুরু হয়। এবং এই 14ই মেতে ইসরায়েল তখনকার তাদের যে জায়নিস্ট ফেডারেশন, তারা তাদের মানে একতরফাভাবে তখন তারা ইসরায়েলি স্টেট ঘোষণা করে, কেমন? এবং ইসরায়েলি স্টেট ঘোষণা করে তারা যেটা করলো যে তারা প্যালেস্টাইনিয়ানদেরকে ম্যাসাকার এক্সপেল করতে শুরু করলো। ডিসপ্লেসমেন্ট এন্ড ডিসপোজিশন, প্যালেস্টাইনিয়ানদেরকে তাদের গড় থেকে, বসত ভিটা থেকে উচ্ছেদ করে দেওয়া এবং উদ্বাস্ত করে দেওয়া, সেইটাই হলো নাকবা। এবং তারা এটাকে এই জন্যই সেলিব্রেট করে। এই যে প্রসেসটা শুরু হয়েছে, এরপর থেকে আপনি জানেন যে 2, 3, কোনো ক্ষেত্রে 5 জেনারেশন প্যালেস্টাইনিয়ান স্টিল লিভিং অ্যাজ রিফিউজিজ ইন রিফিউজি ক্যাম্পস, কেমন? কিন্তু শুরুটা হয়েছিল ওই দিন, সেই দিন থেকে শুরু হয়। মানে ওই দিনটা হলো সিম্বল, আসলে শুরুটা প্রশ্ন আগে কিন্তু ইসরায়েলি রাষ্ট্রের বা মানে ইন্ডিপেন্ডেন্স ঘোষণার পরের দিন থেকে এটা একটা অফিশিয়াল আকারে শুরু হয়েছে। কিন্তু এর আগে থেকে আপনি ইনফ্যাক্ট 1917 সালের পর থেকেই বিভিন্ন টেররিস্ট ইনসিডেন্ট, জায়নিস্টরা বিভিন্ন ধরনের টেররিস্ট অ্যাক্টিভিটিজের মাধ্যমে, তারপর কোনো জায়গায় ভয় দেখায়, কোনো জায়গায় পয়সা দিয়ে বিভিন্নভাবে ছলচাতুরি করে তারা প্যালেস্টাইনিয়ান ল্যান্ড অ্যাকোয়ার করতে শুরু করে। এবং শুরু করে 48-এ গিয়ে যেটা হলো যে 48-এ আসা পর্যন্ত তারা এই 20 বছরে বা 25 বছরে তাদের মনে মানে এমন যথেষ্ট পরিমাণ শক্তি তারা সঞ্চয় করেছে, তাদের মনে হয়েছে যে না, এখন আর চূড়াগুপ্তা হামলা আর করতে হবে না, প্রকাশ্যেই। আর আরেকটা বিষয় যেটা হলো যে ইসরায়েল সেই ঘোষণা দিলেও ইয়াহিয়া যেটা বলছে, ইউএস already approved literally the next day, and British government যাদের দায়িত্ব ছিল এটাকে ম্যানেজ করা, they did not tackle it very well either. In fact, আমি তো বলবো যে it's quite obvious যে ব্রিটেনের tacit approval নিয়েই তারা সেই ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স দেয়। কারণ যেহেতু এর আগেই ব্যালফোর ডিক্লারেশনে যে অবস্থাটা হয়েছিল এবং জাতিসংঘ তাদেরকে যে দায়িত্বটা দিয়েছিল, ব্রিটিশ সে দায়িত্ব আর পালন করে নাই। হ্যাঁ, না, দায়িত্বের ক্ষেত্রে কিন্তু এটা একটা ইস্যু আছে যে আসলে কতটুকু জাতিসংঘ দিয়েছিল আর কতটুকু কতটুকু দিয়েছিল কতটুকু নিয়েছিল। বললো না যে শাম বা এই ফ্রান্সের, প্যালেস্টাইনে কিন্তু ফ্রান্সের ম্যান্ডেটে যাওয়ার কথা ছিল, কিন্তু ব্রিটিশরা সেটা দিতে চায় না। এবং দিতে না দিতে চাইলে কি করতে হবে, তারা সরাসরি ফ্রান্সের সঙ্গে কনফ্রন্টেশন যাইতে চায় নাই, কেমন? কারণ যদি তারা সেই ম্যান্ডেট থেকে সরে যায় বা সাইক-পিকট এগ্রিমেন্টে তাদের যে আন্ডারস্ট্যান্ডিং এস্টাবলিশ হয়েছিল সেটা যদি সরে যায়, তখন তো এটা আরেকটা নতুন ক্রাইসিস শুরু হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মানে শুরুর আগে থেকে কিন্তু জুইশ প্রবলেমটা কিন্তু জার্মানিতে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেটা হয়েছে, এটা একটা চূড়ান্ত রূপ ধারণ করছে। তখন যে জুইশ হোমল্যান্ডের কথা বইলা ব্রিটিশরা এটাকে ফ্রান্সের হাত থেকে নিয়ে গেল। ফ্রান্সের তখন আর বলার এই সুযোগ থাকলো না যে আমাদেরকে এটা দাও, তাই না? সো ব্রিটিশরা শুরু থেকে এটা মানে আনফরচুনেটলি ব্রিটিশ বলতে এখন আমাদেরই সরকারের মানে হিস্টোরিক তো আমরা এইটা মানে সৃষ্টিটাও আমরা আমাদের জিয়ে রাখাটা আমাদের। এবং এখনো আপনি দেখেন যে ওয়ার্ল্ড অর্ডার ডেভেলপের পিছনে ইন্টেলেকচুয়াল কন্ট্রিবিউশন কিন্তু মেজরিটি ব্রিটিশদের। সেই ওয়ার্ল্ড অর্ডারকে যখন ইসরায়েল এইভাবে করে দিচ্ছে, মানে তুচ্ছ করে দিচ্ছে, ব্রিটিশ সরকারের মুখ থেকে কিন্তু খুব জোরালো কোনো প্রতিবাদ আসছে না। এমন এমন ঘটনা আছে যেগুলো তাদের আমরা রিসেন্টলি যদি বলি, তাদের 2জন এমপিকে সেটা আছে, অনেক কিছু তো আছে। বাট তার চেয়ে সিরিয়াস যেটা হলো, আজকের সম্ভবত গার্ডিয়ানের রিপোর্ট যে in 1970s Western intelligence agencies including Britain were directly facilitating information which enabled Israel
to kill Palestinian liberation fighters. Even now there are questions if British spy planes, unmanned aerial planes are gathering information which Israel is using to target people using AI technology and so on, even now. থ্যাংক ইউ তারা। তোমার কাছে ফিরে আসতে চাই যে এই যে আমরা দিনটার কথা বললাম, যেটা 15th of May, যেটাতে এই ঘটনা বা যেটাকে আমরা এখন ডে অফ কমেমোরেশন বলি, নাকবা ডে বলি, তো এই দিন কি কখন থেকে এটা পালন করা শুরু হয় বা কখন থেকে ফিলিস্তিনি লোকেরা এই দিনটাকে গুরুত্ব সহকারে পালন করে? জি, আমরা শুনেছি যে এই দিনটা আসলে পরের বছর থেকেই তারা আনঅফিশিয়ালি পালন করে, কিন্তু এটার হিস্টোরিটা কি? জি, এর ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি, যে ইন্টারেস্টিংলি এই দিনটা কিন্তু ইসরায়েল এবং ফিলিস্তিন উভয় জাতি কিন্তু তারা নিজেদের মতো করে এটা সেলিব্রেট করে থাকে বা পালন করে থাকে। কিন্তু 1998 সালে যখন এটার 50 বছর পূর্তি হলো, তখন দেখা গেল যে ইসরায়েল তাদের রাষ্ট্রের যে গোড়াপত্তন হয়েছে, যেটা তালহা ভাই বললেন অফিসিয়ালি যে গোড়াপত্তন হলো, এইটার 50 বছর তারা খুব বড় আকারে সেলিব্রেট করার জন্য ঘোষণা দিল। তখন ফিলিস্তিনের পক্ষ থেকে দাদিন প্রাইম মিনিস্টার ইয়াসিন আরাফাত উনি তখন ঘোষণা করলেন যে তাহলে আমরা যেহেতু 14ই মে ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়েছে, আমরা 15ই মেটাকে আমরা বড় আকারে সেলিব্রেট করব এবং আমরা নাম দেব এটাকে নাকবা করে। তখন থেকে মূলত এটা খুব বড় আকারে সেলিব্রেট বা উদযাপন করা শুরু হলো। এবং ঠিক এই ঘটনাটা কিন্তু পাকিস্তান ইন্ডিয়ার মতোই আর কি, অর্থাৎ 14ই আগস্ট এবং 15ই আগস্ট, ঠিক এখানেও কিন্তু 14ই মে এবং 15ই মে। তো 1998 সালে মূলত 50 বছর পূর্তি উপলক্ষে উভয় রাষ্ট্রই, ইসরায়েল এবং ফিলিস্তিন, তারা খুব বড় আকারে পালন করলো। এবং এরপরে এটা জাতিসংঘের একটা রিকগনিশন নেওয়ার একটা বিষয় আসে, তো তখন এটা অ্যাপ্লিকেশন করা হয় এবং 2022 সালে এসে এটা জাতিসংঘ অফিসিয়ালি এটাকে রিকগনাইজ করে এবং 2023, 2024 এবং এবার 2025 সাল, অর্থাৎ তৃতীয় বছর এটা অফিসিয়ালি ইউএন এর পক্ষ থেকে বড় আকারে নাকবা ডে হিসেবে পালন করা হচ্ছে। এই বিষয় পালন করার একটা সিম্বলিক এবং বড় একটা সিগনিফিকেন্স আছে, সেটা হচ্ছে যে হয়তো এই দিনটার কথা, এই যে তাৎপর্য, এর যে ব্যাকগ্রাউন্ড, এইটা হয়তো ইয়াং জেনারেশন অথবা ইভেন আমরা যারা ওই সময় জীবিত ছিলাম না, আমরা যারা দেখিনি, শুধুমাত্র ইতিহাসের বই পড়ে আমরা এই বিষয়টা জানি, তাদের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তালহা ভাই যেভাবে ক্যাটাগরিক্যালি বললেন, এই যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, 1948 সালে শুরু হলো, এরপরে 1956 সালে একটা যুদ্ধ হয়, 67 সালে একটা হয়, 73 সালে একটা হয়, 82 সালে একটা হয়। এই যে পরস্পরাই একটার পরিবর্তে এই যে হত্যাকাণ্ডগুলো, বড় বড় ইনসিডেন্টস, এই যে ইতিহাসের বাক পরিবর্তনের সময়গুলা, এটা অফিসিয়াল শুরু হয় কিন্তু সেই 1948 সালের 14ই মে, 15ই মে, ওই যে প্রেক্ষাপট তৈরি হয়, সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি এই বিষয়গুলো চলতে থাকে। এবং বর্তমানে কি হচ্ছে সেটা তো আমরাই এর সাক্ষী আর কি। এই কারণে এই দিনটা খুব তাৎপর্য সহকারে পালন করা, এর ব্যাকগ্রাউন্ডটা জানা, এর লিগাল এন্টিটি, লিগাল অ্যানালাইসিস, যাদের ম্যান্ডেট ছিল না তারা আরেকজনদেরকে ম্যান্ডেট দিল, যারা মূলত সেটেলার এবং সেখানকার যারা স্থায়ী বাসিন্দা, পার্মানেন্ট সিটিজেন যারা, তাদেরকে অবজ্ঞা করে, তাদেরকে সেখান থেকে ডিসপ্লেস করে, এই যে একটা হত্যাযোগ্য বাহির থেকে উড়ে এসে সেখানে সেটেলার হিসেবে, এই যে টোটাল ব্যাকগ্রাউন্ড, এইটা জানা এবং পরবর্তীতে এই লিগাসি নেক্সট জেনারেশনের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই দিনটা সুন্দরভাবে উদযাপন করা। তারা এই দিনটা কিভাবে এখন বা পরবর্তীতে কিভাবে তারা এই দিনটাকে পালন করে? এটা কি শুধু আমরা তো লন্ডনে দেখি একটা প্রোটেস্ট মার্চ হয়, আমি দেখেছি লিফলেট, আমাদের মস্কে বা বিভিন্ন জায়গায় লিফলেট দেখেছি যে বোধহয় স্যাটারডেতে নাকবা 77 দিয়ে 77 বছর নাকবা হচ্ছে, এমবার্কমেন্টে এটা প্রোটেস্ট মার্চ হবে। কিন্তু আরব ওয়ার্ল্ডে বা আমাদের যে রিফিউজি সেন্টারগুলো আছে আরব ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে দেশে, আমি দেখলাম যে সব জায়গাতেই এটা পালন হয়, ইনসাইড প্যালেস্টাইন, ওয়েস্ট ব্যাংক এবং সকল রিফিউজি সেন্টারে। তো তারা কিভাবে পার করে? শুধু কি বক্তৃতা বা মার্চ, নাকি আরো অনেক কিভাবে তারা এই দিনটাকে স্মরণ করে বা পালন করে, বা কিভাবে আমরা দেখি যে এটাকে তারা গুরুত্ব সহকারে নিয়েছে? আপনার প্রশ্নটা আনসার দেওয়ার আগে জাস্ট একটু অ্যাড করতে চাই। ঠিক আছে। ইসরায়েল কিন্তু শুধু যে দেশ ভাগ করে বা বিরাট একটা অংশ নিয়ে মানুষকে, প্যালেস্টাইনদেরকে সরাই দিয়ে স্টেট করছে, বিষয়টা শুধু এইখানে কিন্তু সীমাবদ্ধ না। আপনারা জানেন যে ইসরায়েলে কয়েকদিন আগে ম্যাসিভ ফরেস্ট ফায়ার হইলো। কেমন এই ফায়ারের একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ডটা যেটা হলো যে যখন থেকে তারা সেটেলারটা ওখানে মানে সেটেল করলো, তারা শুধু জায়গায় নেয় নাই, তারা প্যালেস্টাইনের ক্যারেক্টার পর্যন্ত পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করেছে। এবং হাজার হাজার একর জায়গায় ইউরোপিয়ান ট্রি গাছ, আই ফরগট দ্য নেম,
ওইটা তারা প্ল্যান করেছে হাজার হাজার একর জায়গা নিয়ে, because they wanted to change the nature and the look whole thing of it, এবং এটার ফলশ্রুতিতে যেটা ওই গাছগুলো প্যালেস্টাইনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না ওই ল্যান্ডের জন্য, ওই সয়েলের জন্য বা ওই ইয়ার জন্য, that facilitated this fire in a way. So মানে এটা এই জন্য বলা যে মানে শুধু প্যালেস্টাইনকে এক্সপেল করেই তারা ক্ষান্ত হয় নাই, মানে ইসরায়েলের বা প্যালেস্টাইনের যে ওই জায়গার নেচারটা তারা চেঞ্জ করে চেষ্টা করছে। সো নাকবা সেই কনটেক্সট থেকে আমি তিনভাবে সেলিব্রেশনটাকে দেখি। প্রথমত যেটা হলো যে এটা প্যালেস্টাইনিয়ানদের একটা অ্যাসার্টিভনেস, রিঅ্যাসার্টিং দেয়ার আইডেন্টিটি, উই আর প্যালেস্টাইনিয়ানস, it means something, it means a civilization, it means a way of life, it means an ideology and belief, এবং সেটা তারা বিভিন্নভাবে সেলিব্রেট করে। আপনি দেখবেন যে লন্ডনে প্যালেস্টাইনিয়ান সেন্টারে গেলে দে অলসো সেলিব্রেট উইথ ফুড, উইথ লিটারেচার, উইথ কালচার, বাট এটার যেহেতু প্যালেস্টাইন স্টিল রিমেইনস এ বিগ আনসেটেলড চ্যালেঞ্জ অফ দ্য ওয়ার্ল্ড, তো এইখানে মূল ফোকাসটা অবভিয়াসলি পলিটিক্যাল, মূল ফোকাসটা হলো টু ডেমনস্ট্রেটিং পলিটিক্যাল সাপোর্ট ফর প্যালেস্টাইনিয়ান কজ। সেটা ডেমনস্ট্রেশনের মাধ্যমে মূলত হয়, বাট আরও বিভিন্নভাবে কোনো রাষ্ট্র, এখন আসলে আমি এক্স্যাক্টলি জানি না কারা করে, কিন্তু একটা সময় দেখি যে বিভিন্ন মুসলমান রাষ্ট্রগুলো বিভিন্ন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়ও তারা এটাকে সেলিব্রেট করতো। এক্স্যাক্টলি মিডল ইস্টে তারা কীভাবে সেলিব্রেট করে ডিফিকাল্ট টু সে, কারণ আপনি জানেন যে বিশেষ করে গালফ কান্ট্রিগুলোতে, ইভেন জর্ডান যেখানে সবচেয়ে বেশি প্যালেস্টাইনিয়ান, ওখানে কিন্তু সেন্টারগুলোতে রিফিউজির যে সমস্ত এরিয়া আছে বা রিফিউজ ওরা তো পালন করে, কিন্তু গভর্নমেন্ট লেভেলে পালন করে কিনা, গভর্নমেন্ট লেভেলেও না, শুধু ইভেন পাবলিকলি সেলিব্রেট করার ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন আছে, বিশেষ করে সৌদি আরব, ফর এক্সাম্পল সৌদি আরব, গালফ কান্ট্রিগুলোতে এটা সেলিব্রেট করা সম্ভব না, একদম পরিবেশে হয়তো মানুষ কনফারেন্স করছে আর বেশি না। আর রিফিউজি ক্যাম্পগুলো তো ওগুলো অলমোস্ট লাইক স্টেট উইদিন আ স্টেট, তো সেখানে ওরা করছে বিকজ দিস ইজ পার্ট অফ দেয়ার আইডেন্টিটি, দিস ইজ হু দে আর, ইট রিফ্লেক্টস দেয়ার অ্যাসপিরেশন, যে তাদের হৃদয়ের মানে ব্যথা কোন জায়গায়, ব্যথার কারণ কি এবং তাদের অ্যাসপিরেশন কি, সেটাকে তারা কিভাবে এই ব্যথাটাকে তারা মানে রিমুভ করার বা হিল করার প্রসেস তারা কীভাবে মনে করে, সেইটাই যে সো টু রেকগনাইজ দেয়ার আইডেন্টিটি, টু রেকগনাইজ দ্য পেইন অ্যান্ড দ্য ইনজাস্টিস দ্যাটস বিন ম্যাটার টু দেম, and also to reassert their aspiration to build an independent, sovereign Palestinian state. Thank you. এই দিনটাতে তারা পালন করে বা এই দিনটাতে যে তারা তাদের যে তারা যেটা বললো সেলিব্রেশন করে, এখনো করতেছে, তো এটা কি আসলে জরুরি বা কতটুকুন জরুরি? যে এই আমরা যতই আমরা দেখি এখানে বিভিন্ন বর্তমান কনটেক্সটে যে ডিস্ট্রাকশন দেখতেছি, তো এটা কি এই ফিলিস্তিনির জনগণের এই যে ইতিহাস, এইটা কি এই দিনটাকে ব্যবহার করা উচিত ইয়াং জেনারেশন বা অন্যান্য সব জায়গাতে এই ইতিহাস জানানোর জন্য? এই যে ডিসপ্লেসমেন্ট ঘটেছিল এগুলো তো এখন মেমোরিতে এত বছর আগের, ৭৭ বছর আগের ঘটনা, তো এই দিনটাকে কি এইভাবে ইউজ করা উচিত বা ফিলিস্তিনিরা কি এইভাবে সারা দুনিয়াকে জানানোর জন্য কি এই দিনটাকে আরও ভালোভাবে ব্যবহার করতে পারে? কারণ বর্তমান অবস্থা আমরা যারা দেখতেছি সেটা তো আরও ডিস্ট্রাক্টিভ। জি, এই দিনটা পালন করা উচিত এই কারণে যে আমরা যখন এই যে বর্তমান ঘটনা, বিশেষ করে 7 অক্টোবর থেকে যেটা শুরু হলো, অনেক সময় আমরা কথার প্রেক্ষাপটে বলে থাকি যে এটা হয়তো শুধুমাত্র হামাসের কারণে অথবা পিএলওর কারণে অথবা যারা অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড শো করে তাদের কারণে মূলত এই কিলিংসগুলো হচ্ছে অথবা এই অ্যাগ্রেশনগুলো হচ্ছে অথবা ইসরায়েলের পক্ষ থেকে অ্যাটাকগুলো হচ্ছে। কিন্তু আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডে যাই, যেটা তালহা ভাই খুব চমৎকারভাবে বললেন যে 1948 সালে ওই সময় কিন্তু এই সংগঠনগুলো তখন তৈরি হয়নি, অর্থাৎ সেটেলাররা তারা বাহির থেকে এসে সেখানকার যারা পার্মানেন্ট সিটিজেন তাদেরকে ডিসপ্লেস করলো, তাদেরকে নিরীহ মানুষদেরকে কোনো ধরনের কারণ ছাড়াই তাদের জায়গা থেকে গ্রামের পরে গ্রাম হত্যা করলো, শিশুদেরকে হত্যা করলো। এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা মোটামুটি ভুলে গেছি, বরঞ্চ আমরা এখনকার যে মিডিয়া, সেই মিডিয়াতে মূলত ফোকাস হয় হচ্ছে যে হয়তো ফিলিস্তিনের পক্ষ থেকে শিশুরা পাথর ছুটছে আর তার পরিবর্তে ইসরায়েলের পক্ষ থেকে হত্যার সংখ্যা আমরা দেখি 50, 100, 200, 500, এই যে নাম্বারের যে একটা সিচুয়েশন, এইখান থেকে এর যে মূল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ যেই কারণে ইসরায়েল রাষ্ট্র সেখানে তৈরি হলো, সেই তৈরি হওয়ার কি কারণ, কি প্রেক্ষাপটে তৈরি হয়েছে, ওই সময় কারা কারা জড়িত ছিল, এর পিছনের যে রাজনীতি, এটা তো একটা ডেলিবারেট ইন্টেনশনাল পলিটিক্যাল ডিসিশন যে সেইখানে এই রাষ্ট্রটাকে তৈরি করা হলো। এবং আন্তর্জাতিক আইন যদি আমরা দেখি তাহলে দেখবো যে একটা রাষ্ট্র তৈরি হওয়ার জন্য 4টা এলিমেন্ট, যেটা 1932 সালে মন্টেভিডিও কনভেনশনের মাধ্যমে সেটেল হয়ে গিয়েছে এবং 1947 সালে এসে 48 সালে এসে সেইটাকে সম্পূর্ণ নেগেট করে এই যে একটা রাষ্ট্রের অভ্যুদয় সেখানে হলো,
এই ব্যাকগ্রাউন্ডটা জানার জন্য এই নাকবা দিবসটা ইতিহাসের আলোকে এর সিগনিফিকেন্ট ব্যাকগ্রাউন্ড এটা সহকারে পালন করা, এবং বিশেষ করে মুসলিম দেশগুলোতে, এবং যেহেতু একটা 7 অক্টোবরের পর থেকে সাম্প্রতিক সময়ে একটা ভালো ধরনের জাগরণ তৈরি হয়েছে বিশ্বের সকল জায়গাতেই, সুতরাং এই দিবসটা এখন পালন করা আরো বেশি তাৎপর্যপূর্ণ ইতিহাসের আলোকে ব্যাকগ্রাউন্ডটা জানার জন্য। প্র্যাকটিক্যালিও এখানে আরেকটা ইস্যু আছে, যেটা যে কেন এটা দরকার। প্যালেস্তিনিয়ানদের অপশন কি? তাদের একটা অপশন হলো যে ইসরায়েলের মধ্যে, যেন ইসরায়েল কিন্তু নিয়ারলি 20% প্যালেস্টাইনিয়ান, ওখানে মিশে যাওয়া, সেখানে বিকাম পার্ট অফ দ্য ইসরায়েলি নেশন, মানে ব্রড ইসরায়েলি কান্ট্রির মধ্যে তাদের এটা একটা অপশন। আরেকটা অপশন ছিল যে যারা বিভিন্ন রিফিউজি ক্যাম্পে আছে ওইসব দেশে তাদেরকে অ্যাবজর্ব করে ফেলা। বাট রিয়ালিটি ইজ দ্যাট ইজ নট হ্যাপেনিং। আপনি যদি ইসরায়েলে দেখেন, ইসরায়েল ইজ এ জুইশ স্টেট। এটা কিন্তু একটা, যদিও বলে একমাত্র ডেমোক্রেসি ইন দ্য মিডল ইস্ট, দ্য রিয়ালিটি ইজ ওখানে জুইশদের বাইরে যারা আছে এদেরকে কিন্তু ইকুয়াল সিটিজেন হিসেবে ট্রিট করা হয় না। কেমন? সো এখানে প্যালেস্টাইনিয়ানদের কিন্তু ওখানে ব্ল্যান্ড হওয়ার কোনো সুযোগই নেই। জর্ডান যদি আমরা বলি, সিরিয়া বলি, ইজিপ্ট বলি, যেখানে লার্জ প্যালেস্টাইনিয়ান পপুলেশন আছে, সেইখানে কিন্তু ওই দেশগুলো তাদেরকে আলটিমেটলি অ্যাবজর্ব করছে না। কেমন? এখন আপনাকে যদি অ্যাবজর্ব করে না, আপনি যে একটা স্টেট চাচ্ছেন, কেন চাচ্ছেন, সেটার তো মানে ইন্টেলেকচুয়াল আর্গুমেন্টটা তো জিয়ে রাখতে হবে। এই নাকবা প্রোভাইডস এক্স্যাক্টলি দ্যাট, যে সিগনিফিকেন্সটা এখনো প্রাসঙ্গিক এবং এখনো এটা রয়েছে। Nakba is the reason why Palestinian needs their own independent state, is the reason why Palestinian deserves our attention and our focus and support, and is the reason why we are able to challenge Israel for what it does. কেমন? কারণ ইসরায়েল যেটা বলতে চায় যে বারবার তাদের উপরে তাদের সভারেন্টিতে অ্যাটাক হচ্ছে, তাদের এক্সিস্টেন্স হচ্ছে। বাট দ্য রিয়ালিটি ইজ ইন দ্যাট এন্টায়ার রিজন কোনো দেশ অ্যাগ্রেসিভলি আগে ইসরায়েলকে অ্যাটাক করে নাই, কিন্তু ইসরায়েল প্রতিদিন, দেখেন সিরিয়া এখন একটা নিরীহ দেশ, তার পুরো ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু ইসরায়েল প্রতিদিন সিরিয়াকে অনেকটা টন্টিং করছে। কেমন? সো এই জন্য আই থিঙ্ক নাকবাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড আরেকটা বিষয় আপনি দেখেন যে 98-এ যে বললো যে 98-এ প্রথম তারা বড় করে নাকবা করে, এর আগে কিন্তু নাকবাটা খুব একটা শুনতেন না। কেমন? And after that every year it has become bigger and bigger and bigger. Thank you. আমার মনে হয় আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, এবং বিরতির পরে ফিরে এসে আমরা বর্তমান যে অবস্থা চলছে সেই আলোকে এই নাকবার গুরুত্ব, এবং সেই আলোকে যে আমরা একটু আলোচনা করলাম যে 2 স্টেট যে হওয়ার কথা ছিল, যেটা নিয়ে পরবর্তীতে অনেক কিছু হয়েছিল, কিন্তু সেই 2 স্টেট এখন পসিবল কিনা, নাকি 1 স্টেটের মধ্যেই সলিউশন, আর নাকবার সাথে তার সম্পর্কটা কি, এগুলো নিয়ে বিরতির পরে ফিরে এসে আমরা আরও একটু বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা ছোট্ট একটা বিরতিতে চলে যাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিরতির পরে আমরা আবার ফিরে আসলাম। এই ইসলাম চ্যানেল বাংলার একটি স্পেশাল প্রোগ্রাম, যেটা আমরা নাকবা 77 ইয়ার্সের যে অ্যানিভার্সারি, সেটা আমরা একটি স্পেশাল প্রোগ্রাম নাকবা উপলক্ষে করতেছি। তো যারা এই মুহূর্তে টেলিভিশন চ্যানেল খুললেন, আমাদের সামনে 2 জন গেস্ট আছেন। আমার বাম পাশে রয়েছে বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার তালহা জামিল আহমেদ, সেটা নাম ফুবলি, হ্যাঁ। আমার ডান পাশে রয়েছে খালিদ ইয়াহিয়া। দুজনই আইনজীবী এবং দুজনেই আপনাদের পরিচিত, বিভিন্ন বিষয়ে আলোচনার সময় আপনাদের দেখে থাকেন। তো আমরা আলোচনা করতেছিলাম বিরতির আগে যে নাকবাটার ইতিহাসটা কি এবং তার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছিলাম। তারপরে বলেছিলাম যে নাকবা যেভাবে আসছে বা যেভাবে পালন করা উচিত, এবং 1998-এ যে ইয়াসের আরাফাত এটাকে অফিসিয়ালি একটা ডে হিসেবে ঘোষণা করে, তারপর থেকে এটা মোটামুটিভাবে বিভিন্ন জায়গায় পালিত হয়ে আসছে এবং এখনও পালন করা হচ্ছে। তো বিশেষ করে আমরা গত 1.5 বছরে যে ঘটনা আমরা লক্ষ্য করলাম, ফিলিস্তিনে যা ঘটছে এবং এখনও ঘটতেছে, আমরা প্রত্যেক দিন, আজকে কালকে প্রত্যেক দিন দেখতেছি যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে, যেটাকে গণহত্যা। তো আমরা অনেক আগেই বলেছি, বিভিন্ন জায়গায় গণহত্যার এই সমস্ত এক্সাম্পল তৈরি করার পরেও এটা কোনো দেখা যাচ্ছে না, কোনো ডিমিনিশ হওয়ার লক্ষণ বা এটা বন্ধ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এবং এই বর্তমান যে ওয়ার্ল্ড সিস্টেমের মধ্যে আমরা আছি, আমরা বলেছি যে এখানে ব্রিটেনের, তারা খুব সুন্দরভাবে বলেছে, ব্রিটেনের দায়বদ্ধতা, যে ব্রিটেন তার এই ইয়েটা নেওয়ার পরে, অর্থাৎ যেই শুরু হলো যখন
আমরা 1917 বেলফোর ডিক্লারেশন বলি, বা তারপরে জাতিসংঘের মাধ্যমে ইন্ডিপেন্ডেন্স ঘোষণা করা, এই সময় কিন্তু ব্রিটেনের অনেক দায় দায়িত্ব ছিল, কিন্তু ব্রিটেন সে দায় দায়িত্ব কতটুকু পালন করেছে, বা এখনও যে ব্রিটিশ গভর্নমেন্ট তার যে বিভিন্ন সময় আমরা যে দেখে থাকি, এজন্য আমাদেরকে অনেক সময় সেইম ফিল করতে হয় যে ব্রিটিশ গভর্নমেন্ট অন্য এত কিছুতে, তার মানবাধিকার অন্যান্য অনেক কিছুতেই সে পৃথিবীর অনেক দেশ থেকেই, অনেক আগ্রাসী দেশ থেকেই ডিফারেন্স হলেও এই ক্ষেত্রে তার ভূমিকা খুবই রহস্যজনক। এবং এক্ষেত্রে এই ভূমিকার কারণ বিভিন্ন আইনজীবীরা যখন কথা বলে, যারা এই দেশে প্র্যাকটিস করে, তারা খুঁজে পায় না যে ব্রিটেনের কেন সরকার বা রাজনৈতিক দলগুলো এরকম ব্যবহার করে। তো আমরা শুনে আসছি যে একটু আগে জানলাম যে 2টা স্টেটের কথা এক সময় বলা হতো, যে 2টা স্টেট হোক প্রথম থেকে। এরপরে দেখা গেল যে 1993-তে 2 স্টেট সলিউশনের জন্য আলাদাভাবে একেবারে করা হলো, নরওয়েতে যে চুক্তিটা হলো, যাকে পিস অসলো প্যাক্ট বলে আর কি। এবং তখন থেকে ইন্টারেস্টিংলি আমরা পড়তেছিলাম যে নাকবা ডেগুলোতে এই 2 স্টেট সলিউশনের পক্ষে যেহেতু তাদের এই কমেমোরেশনটা হয়, যে ডিস্ট্রাকশন হয়েছে, ডিসপ্লেসমেন্ট হয়েছে, এবং আমরা জানি যে ফিলিস্তিনের একটা বিরাট জনগোষ্ঠী পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে এখন তো দুনিয়ার সকল দেশেই কম বেশি আছে। তো এই যে অবস্থাটা তৈরি হলো, এই অবস্থাটা তৈরি হওয়ার পরেও এখন দেখা গেল যে 2 স্টেট সলিউশন আর কোনো মানে ইসরায়েল এখন এমন অবস্থা করেছে যে এর পাশে আর একটা স্টেট হওয়ার মতো যে অ্যাপারেটাস, স্টেট হওয়ার মতো যা কিছু, সব কিছু তো ধ্বংস করে দিয়েছে। যেখানে কোনো স্টেট সার্ভাইভ করবে কিনা, এই জন্য অনেকে মনে করে কিন্তু যে এখন এক স্টেট হয় ভালো, যে এক স্টেটের মধ্যেই সবাই থাকবে। যেহেতু একটা কথা তারা বলছে যে অলরেডি ইসরায়েল দেশের মধ্যেই 20% এখন দেখা যাচ্ছে যে আরব এবং রয়ে গেছে। তো অতএব পুরা দেশটাকে যদি ইসরায়েল মানে প্যালেস্টাইন হিসেবে, তখন এরা যাওয়ার সুযোগ পাবে। না হলে তো সব ল্যান্ডই তো ইসরায়েল অলমোস্ট অকুপাইড করে নিয়ে গেছে। এই যে লক্ষ লক্ষ ফিলিস্তিনি যে পৃথিবীর অন্যান্য দেশে আছে, তারা কি থাকবে কোথায়? সেই ল্যান্ডই তো নাই। এর জন্য অনেকে এক দেশের, এবং বিশেষ করে অনেক তুমি দেখে থাকো ঘাদা কার্মি সহ অনেক মানে ফিলিস্তিনরা কিন্তু এখন মনে করে যে একটা স্টেট সলিউশন। এই ব্যাপারে এই যে নাকবাদের সাথে ইয়েটা কি, মানে আমরা তো একটু কেয়ারফুল থাকতে যে কিভাবে বিষয়টা বলি, বাট ইস্যুটা যেটা হলো যে ইনক্রিজিংলি আমার কাছে মনে হয় লিগাল পজিশন স্টিল ক্লিয়ার যে 2টা স্টেট সাইড বাই সাইড লিভিং ইন পিস ইন হারমোনি এটসেট্রা এটসেট্রা, কিন্তু প্র্যাকটিক্যালি ইটস কোয়াইট অবভিয়াস যে 2টা স্টেট এখন ইসরায়েল চায় না, হামাস চায় না, এবং পিএলও আসলে কি চায় সেটা তো ডিফিকাল্ট টু সে। বাট পিএলও সেখানে তার কি, যেমন ওয়েস্ট ব্যাংকে পিএলওর অথরিটি আছে, কেমন, কিন্তু ওয়েস্ট ব্যাংকে আমরা যদি গাজাটা নিয়ে বেশি প্রিয়কবাড়ি, কিন্তু ওয়েস্ট ব্যাংকে কিন্তু এভরিডে তারা প্যালেস্টাইনিয়ান ভিলেজারদেরকে ড্রাইভ আউট করছে, নতুন সেটেলমেন্ট হচ্ছে প্রতিনিয়ত। ইনফ্যাক্ট বেশ কয়েকশো মানুষ গত 1.5 বছরে গাজা এই ঘটনার কারণে ওইটাকে একটু মানে ওইটা আমাদের ইয়েতে আর খুব একটা আসে না। গাজার সাথে সাথে ওইখানে এসকালেট হয়েছে বিষয়টা, এরকম না যে ওখানে আগের মতোই আছে। গাজাতে যেরকম হত্যাযজ্ঞ হচ্ছে, গাজাতে হাজার হাজার হচ্ছে, ওখানে প্রতিদিন 1-2 হচ্ছে, নট ডজন। বাট ওয়েস্ট ব্যাংকেও ঘটনা আছে এবং ওয়েস্ট ব্যাংক আপনি জানেন যে ইটস সাপোজ টু বি, যদিও ইটস নট এ স্টেট, কিন্তু ইটস সাপোজ টু বি উইথিন দ্য প্যালেস্টাইনিয়ান অথরিটিস কন্ট্রোল। ইসরায়েল ইজ নট সাপোজ টু গো ইন, ইসরায়েল ইজ নট সাপোজ টু ইন্টারফেয়ার গিয়ে ওখানে রাস্তায় গিয়ে যায়, কিন্তু ইসরায়েল প্রতিনিয়ত সেটা করছে, কেমন। তো এই বাস্তবতা যদি আপনি দেখেন যে এখানে প্র্যাকটিক্যালি আসলে মানে 2 স্টেট তখনই হইতে পারে যদি ইসরায়েল 1967 বর্ডারে ফিরে যায়, কিন্তু এখন পর্যন্ত ইসরায়েল এরকম কোনো ধরনের লক্ষণ দেখায় নাই। কমিটমেন্ট তারা অফিসিয়াল কমিটমেন্ট আছে, বাট এখন পর্যন্ত ইসরায়েলের আচরণে মনে হয় নাই যে তারা চুল পরিমাণ জায়গা ছাড়তে কোনো ইন্টারেস্ট আছে। ইনফ্যাক্ট আপনি জানেন যে এখন কারেন্ট ইসরায়েলি গভর্নমেন্টের স্টেটের পজিশন হলো যে পুরা গাজা না হলেও গাজার একটা বড় অংশ তারা তাদের কন্ট্রোলে নিয়ে নিতে চায়, সেখান থেকে প্যালেস্টাইনকে সরাই দিবে, এবং যাদেরকে সরাই দিবে তাদের কোনো রাইট অফ রিটার্নের কোনো নিশ্চয়তা থাকবে না, কেমন। ইন আদার ওয়ার্ডস তারা গাজার একটা বড় অংশ তারা অকুপাই করে নিতে চায়। এখন প্রশ্ন হলো যে 1 স্টেট সলিউশন যদি হয়, 1 স্টেট বলি আর 2 স্টেটই বলি, কোনোটাই কিন্তু ইসরায়েলের সঙ্গে নেগোশিয়েটেড সেটেলমেন্টের মাধ্যমে হবে সেটা আমার কাছে আর মনে হয় না। মানে কোনোটাই ভায়াবল মনে হয় না। 2 স্টেট সলিউশনও ভায়াবল না, 1 স্টেট ভায়াবল না, বিকজ Israel is not showing any sign of
হিটিং আজকে ইয়েহুদ অলমার্ট তাদের সাবেক প্রাইম মিনিস্টার গতকাল বলছে যে ইসরায়েল ইজ নিড টু উইথড্র ফ্রম গাজা নাও, ইটস নট ইন আওয়ার ইন্টারেস্ট। ইহুদ বারাক হি অলসো সেড দ্য সেম থিং ফিউ মান্থস এগো। তো ডিসপাইট অল অফ দিস ইসরায়েলি গভর্নমেন্টের পপুলারিটিও কমতেছে না, তাদের পজিশনও চেঞ্জ হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা কিভাবে ওয়ান স্টেট হোক আর টু স্টেট হোক কিভাবে আমরা এটা সমাধান পাবো? একটা বিষয় কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমাদের মনে হয়েছে যে পৃথিবী হ্যাজ বিকাম এ রুল বেসড ওয়ার্ল্ড, দ্যাট ইজ ক্রাশড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত যেটা হয়তো যে অনেকটা আইডিওলজিক্যাল ন্যাশনাল লাইনে যার শক্তি আছে, পরাশক্তিরা তারা তাদের মেনটেন শক্তি দিয়ে, আর তাদের সাথে অন্যরা রিলিজিয়াস কারণে হোক বা জাতিগত কারণে হোক বা অন্য কোনো অ্যালায়েন্স করে তারা তাদেরকে প্রোটেক্ট করতো। তো প্যালেস্টাইন ইস্যুতে এখন হয়েছে কি, প্যালেস্টাইনিয়ানদের কোনো মেজর ব্যাকার নাই। প্যালেস্টাইনের সাপোর্ট চাওয়ার একমাত্র মাধ্যম হলো যে উই আর অন দ্য রাইট, প্লিজ সাপোর্ট আস। কিন্তু আইডিওলজিক্যালি আপনি যদি মুসলিম স্টেট বলেন তারাও আসলে প্যালেস্টাইনের পক্ষে আসছে না, আপনি যদি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলেন তাদেরও কোনো ভেস্টেড ইন্টারেস্ট নাই এখানে সাপোর্ট করতে। সো আমার কাছে মনে হয় কি আমরা এখন একটা উই আর গোয়িং থ্রু এ পিরিয়ড অফ আনওয়াইন্ডিং দ্য এক্সিস্টিং গ্লোবাল স্ট্রাকচার। একটা নতুন স্ট্রাকচার ডেভেলপ করবে, তখন সেই ডেভেলপমেন্ট প্রসেসে এটা একটা বার্থ পেইনের মতো, আপনাকে এই প্রসব বেদনার মধ্যে দিয়ে যেতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা, এই একটা জিনিস আমাদের কাছে মাঝে মাঝে একটু ইয়ে মনে হয়, এই যে সেই নাকবার যে শুরু হলো, তারপর নাকবার চলতে থাকলো, একটা পর্যায়ে এসে দেখা গেল যে এই ফিলিস্তিনি জনগণের এই অঞ্চলটাতে এক ধরনের ডেভেলপমেন্ট, অর্থাৎ আমরা বলতেছি যে ইন্টারন্যাশনাল এবং জিওপলিটিক্যাল ডেভেলপমেন্ট হলো। কখন থেকে আমি বলতেছি, যখন ক্যাম্প ডেভিড সাইন হলো, তারপরে ইয়ে পেলো, নোবেল পেলো, তার নাম ক্যাজাক রবিন তো বোধহয়, ইয়ের সাথে ইয়াসির আরাফাত একসাথে নোবেল পেলো, এবং গ্লোবাল পাওয়ারগুলো দেখা গেল যে দুইটাকে একসাথে বোধহয় হ্যান্ডশেক, যেটা নিয়ে সমস্ত দুনিয়া ইয়ে হলো, তাই না, হ্যান্ডশেক করলো ইত্যাদি, একটু ডেভেলপমেন্ট হলো, একটু পজিটিভ দৃষ্টিতে। এটা কেন পরবর্তীতে আর সাস্টেইন না করে বরং উল্টা দিকে গিয়ে, এবং ইসরায়েলে এখন যেটা তারা খুব সুন্দর করে বললো যে এখন আসলে বেঞ্জামিন নেতানিয়াহু হোক আর তার অপোজিশন হোক, কারো কাছ থেকেই কোনো ইয়ে পাওয়া যাচ্ছে না যে আসলে ফিলিস্তিনি জনগণের জন্য যতটুকু আইজাক রবিন বা ইয়েরা করেছিল ততটুকু ওরা এখন কোনো ইয়ে নাই আর কি। এই ইতিহাসটা কিভাবে এরকমভাবে ইয়ে হয়ে গেল? আচ্ছা, আমি যদি বলি আর কি, যে আমরা নর্মালি জানি আর কি যে 4টা রিকোয়ারমেন্ট ফুলফিল করা লাগে একটা রাষ্ট্র হওয়ার জন্য। সেখানে ডিফাইন্ড টেরিটরি হতে হবে, এরপরে হচ্ছে পার্মানেন্ট পপুলেশন থাকতে হবে, গভর্নমেন্ট থাকতে হবে, এবং ক্যাপাসিটি টু ইন্টারন্যাশনাল রিলেশনস। এই 4টার কোনোটাই কিন্তু ইসরায়েলের ছিল না, এবং তারা নিজেরাও জানে যে এখানে আমরা বাহির থেকে সেখানে এসেছি, এবং ইতিহাসবিদরাও এটাকে অস্বীকার করে না। মূলত তারা বিভিন্ন কারণে, যে কারণগুলো দেখা হয়, যে কজগুলো দেখানো হয়, তারা সেখানে এসছে। তো একটা রাষ্ট্র যখন গঠিত হলো 14 মে 1948 সালে, এর পরের দিন থেকেই তারা আটক করা শুরু করলো এবং হামলা করা শুরু করলো। তো আমরা যদি, যেটা তালহা ভাই বললেন যে দুইটা রাষ্ট্র পিস অ্যান্ড হারমোনির মাধ্যমে যদি আমরা একই জায়গায় বসবাস করতে চাই পাশাপাশি, তাহলে রাষ্ট্রটা গঠন হওয়ার পরের দিন থেকেই যদি আমি এভাবে হত্যাযজ্ঞ করতে থাকি, মানুষকে ডিসপ্লেস করতে থাকি, তাহলে তো পাশাপাশি বসবাস করার যে বিষয়টা বা যে আকাঙ্ক্ষা, এটা থাকে না আর কি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যখন দেখা গেল আরব বিশ্বগুলো যে 67 সালে 73 সালে যখন পরাজিত হলো, এরপরে একটা সময় দেখা গেল যে ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে আনোয়ার সাদাত এবং প্রথম মিশর যেটাকে রিকগনাইজ করলো, এবং মনে করা হলো যে হয়তো এর মাধ্যমে কিছুটা প্রশমিত হবে গ্রাজুয়াল। কারণ 73 সালে এবং 67 সালে মূলত তারা জমি হারিয়েছে, গোলান মালভূমি, সুয়েজ ক্যানেল, এগুলোতে তারা হারিয়েছে, যেটা আগে তারা দখল করতে পেরেছিল মিশর সহ আর কি। তো ক্যাম্প ডেভিড চুক্তির পরে যখন দেখা গেল যে আরব বিশ্বগুলা রিয়াকশন দিল এবং আনোয়ার সাদাতকে এক পর্যায়ে মৃত্যুবরণ করতে হলো, এরপরেও যখন পর্যালোচনা পিএলও যখন গঠিত হলো, হামাসও গঠিত হলো, এরপরে 1993 সালে যখন নেগোসিয়েশনের মাধ্যমে একটা পর্যায়ে 2 স্টেট সলিউশন, অসলো পিস অ্যাকর্ড, অসলো শান্তি চুক্তি হলো, তখনও মনে করা হয়েছিল যে হয়তো এর পরের থেকে তাদের আগের যে পজিশন সেখান থেকে সরে আসলো। কিন্তু ইন্টারেস্টিংলি আপনারা দুজন যেটা মেনশন করলেন যে অসলো শান্তি চুক্তিতেও যে বিষয়গুলো বলা হয়েছিল, অর্থাৎ 56% ইসরায়েল এবং 43% ফিলিস্তিনি, তাদেরকে কিন্তু এই 43%-এর যে ভোগ করা জমি বা শান্তিপূর্ণভাবে, সেটাও কিন্তু তাদেরকে দেয়া হয়নি। আরেকটা বিষয় হচ্ছে যে একটা 2 স্টেট সলিউশন, দুইটা রাষ্ট্র যে রিকগনিশন, যে স্ট্যাটাস, পাশাপাশি থেকে ফিলিস্তিন যেই মর্যাদাগুলো ইন্টারন্যাশনাল কমিউনিটিতে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যারা যে এনজয় করার কথা, সেইগুলো কিছুই তাদেরকে করা হয়নি, এবং দুইটা রাষ্ট্রের যে সমমর্যাদা ফিলিস্তিনের ক্ষেত্রে কোনো কিছুই করা হয়নি।
এই কারণে দেখা গেল যে ৭৮ এবং ৯৩-তে বড় যে দুইটা ঘটনা, সেখানে যে একটা অ্যাসপিরেশন তৈরি হয়েছিল যে পাশাপাশি দুইটা রাষ্ট্র একসাথে থাকুক, ওই কারণে ওই যে শর্তগুলো যেহেতু পূরণ করা হয়নি, এই কারণে তখন থেকে ওই বিষয়গুলোতে মানুষের আগ্রহ কমে গিয়েছে এবং সাকসেসফুলি ওই বিষয়গুলো পরবর্তীতে আর আগায়নি। এরপরে আমরা দেখলাম যে ২০০০ সাল থেকে পরস্পরে ২০০২, ২০১২, ২০১৪ একের পর এক বড় বড় অ্যাটাক হলো এবং সর্বশেষ এখন আমরা উইটনেস হিসেবে দেখতে আমার যেটা ছিল মানে দুজনের কাছে এই প্রশ্নটা প্রথমে এটা হলো যে আমরা এখন তো ইসরায়েল একটা বাস্তবতা, তাই না, যেটা আমরা আইনের দৃষ্টিতে বলি আর দৃষ্টিতে বলি, বা ফিলিস্তিনি জনগণরা যে থেকে সরে আসলো যে ইসরায়েলকে তারা কোনোভাবেই অ্যাকসেপ্ট করবে না, ইসরায়েল নামে কোনো রাষ্ট্র, এটাকে ডিস্ট্রাকশনই তাদের উদ্দেশ্য, এই পর্যায় থেকে আস্তে আস্তে গ্রাজুয়ালি ডেভেলপ করলো। তারপরে দেখা গেলো যে আস্তে আস্তে যেভাবে ফিলিস্তিনিকে ডিমিনিশ করে ফেলালো, তার ল্যান্ড, তার অকুপেশন, ওয়েস্ট ব্যাংক, এবং এক পর্যায়ে কিন্তু সকলেই অ্যাগ্রি করে এখন যে ফিলিস্তিনি নামে কোনো রাষ্ট্র গঠন করার যে উপাদানগুলো দরকার তার কিছুই সেখানে নাই, ইসরায়েল রাখে নাই। বা একটা সুন্দর স্টাডি আছে যে ইজ অ্যানাদার মানে প্যালেস্টাইন রাষ্ট্র ইজ ভায়াবল অর নট, ইজ এ বিগ বুক। সেখানে বলেছে যে সব কিছু ইসরায়েল এমনভাবে ধ্বংস করেছে যখন আলাদা পাশাপাশি একটা রাষ্ট্র আর হয় না, হওয়ার মতো অবস্থা নাই। তো এখন কি এটার সলিউশন, যেটা যেমন একটাকে বললাম যে ওয়ান স্টেট সলিউশনের কথা যেটা বলতেছি, নাহলে এই যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে যে অবস্থা এখন দাঁড়িয়েছে, এখন যে ফিলিস্তিনি এবং ইসরায়েলের অবস্থা দাঁড়িয়েছে, তার মানে কি এটার বর্তমান বিশ্ব ব্যবস্থায় কি এর কোনো আসলে সমাধান নাই? এখন নতুন কোনো বিশ্ব ব্যবস্থা তৈরি হবে, সেই দিকে গিয়ে কি কোনো সমাধান হবে? আর তখন কি এই নাকবাডে তারা এটাকে পালন করতে পারবে না? এটা কি ফিউচারটা কি মনে হয়? এখানে বিষয় হচ্ছে দুইটা পক্ষই কিন্তু একদম একটা প্রান্তিক পর্যায়ে। ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে, যেটা আপনি বললেন, যে ফিলিস্তিন বলতে কোনো কিছুই এখানে আমরা রাখবো না, এবং ট্রাম্পের মুখ থেকে কিন্তু এই কথা বের হয়েছে, এবং ওই জমিটুকু নেওয়াটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য, যেটা একাধিকবার তাদের বিভিন্ন এক্সপ্রেশনে তৈরি হয়েছে। আর ফিলিস্তিনি অথরিটির পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা তো এই জমির ওনার, আমরাই মূলত এখানে থাকবো, ইসরায়েল বিষয়ে যেটা তৈরি হয়েছে টু স্টেট সলিউশন যেটাই হোক সেটা আমরা মানি না। এবং তাদের এই যে দাবির ভ্যালিডিটি হচ্ছে এই যে 48 সাল থেকে এখনো পর্যন্ত যে সংগ্রাম তারা চালিয়ে যাচ্ছে, এই সংগ্রামের মূল বিষয়টাই হচ্ছে লেজিটিমেসি, হচ্ছে যে এইখানকার মূল ওনার হচ্ছে আমরা এই জায়গাটা ওন করি, এই কারণে এই দাবির থেকে আমরা মোটেও সরে আসবো না, এটা হচ্ছে তাদের পজিশন। এখন যদি টু স্টেট সলিউশনে তারা রাজি হয় অফিসিয়ালি, এবং যেটা আপনি মেনশন করলেন, তাহলে এই যে দীর্ঘ সংগ্রামের যে লেজিটিমেসি, সেইখানে একটা কোশ্চেন তৈরি হয়। থ্যাংক ইউ। তারা 1993 অসলো ট্রিটি সিগনিফিকেন্ট কেন? সিগনিফিকেন্টটা হলো 93-র আগে প্যালেস্টাইনিয়ানরা কখনোই ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, বাট ডাইরেক্টলি এইভাবে মিটিংও করে নাই, কিন্তু না স্বীকৃতি দেয়নি। অ্যাসপিরেশনটা ছিল যে প্যালেস্টাইনিয়ান তারা ডিস্ট্রাকশন অফ ইসরায়েল আই থিংক ইজ নট দ্য রাইট ওয়ার্ড। রাইট ওয়ার্ড হলো the re-establishing Palestinian state on all of its borders, river to sea যেটা বলে। হ্যাঁ, তো এখন ইস্যু যে 93-তে ইয়াসির আরাফাত অ্যাকসেপ্ট করলো যে ইসরায়েল ইজ এ রিয়ালিটি, Israel will stay and we will have a state, Palestinian state, side by side. Right. And world community কি বললো যে on that basis world community will support Palestine to realize that aspiration. হামাসের সঙ্গে আপনি জানেন যে হামাসের যে প্রবলেম, যেটা মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যে প্রবলেম, যে হামাস এখনো কিন্তু অফিসিয়ালি তারা হামাস does not accept the Oslo peace agreement. Hamas does not recognize Israel and its existence. But হামাসও কিন্তু ইন্ডিকেট করেছে যে they may be prepared to enter into long term peace treaty, মানে স্বীকৃতি না দিলেও আমরা এটাকে টলারেট করব। আমাদের জন্ম হলো কবে? 1993 কি পরে না? পরে অসলো ট্রিটির পরে। এক্স্যাক্টলি, ওটা তখন আমার ছিল না। সো অসলোর সময় মনে হয় ছিল জাস্ট অ্যাবাউট, আমার এক্স্যাক্টলি আমার মনে হয় 1988 জন্ম। হ্যাঁ, অসলোর সময় তারা দে আর নট এনি সিগনিফিকেন্ট পাওয়ার, বাট অসলোর কারণে ওরা পপুলারিটি পায়। অসলোর ট্রিটিটাকে অনেকেই মানে প্যালেস্টাইনদের অনেকেই ইয়াসির আরাফাতকে অনেকটা বিট্রিয়াল মানে একটা অনেকে দেখে। সো এখন ইস্যু হলো আপনি যেটা বলেন যে what will happen, Palestine, Israel 93-তে তারা ওই এগ্রিমেন্টে গেল বিকজ তখন পর্যন্ত ইসরায়েল মনে করতো যে unless they come to a resolution of the Palestinian issue there may be consequences. একটা ভয় ছিল সবসময়, যুদ্ধের একটা ভয়, but that was not the only thing. তখন কিন্তু গ্লোবাল প্রেশারটা তাদের উপর অনেক বেশি ছিল। ইভেন ইউএস এর পক্ষ থেকেও কারেন্ট ইউএস অ্যাডমিনিস্ট্রেশন আর এর আগের অ্যাডমিনিস্ট্রেশনগুলোর অ্যাটিটিউড কিন্তু ডিফারেন্ট ছিল। কিন্তু এখন কিন্তু ইসরায়েল মনে করে না যে তারা আর কোনো থ্রেটের মধ্যে আছে। দে ডোন্ট ফিল
যে গ্লোবাল কমিউনিটি বা তার যারা নেইবার আছে, দে আর এ থ্রেট টু ইসরায়েল অ্যাজ এ মিলিটারি ফোর্স। দে আর এ থ্রেট ইন টার্মস অফ, যেমন প্যালেস্টাইনিদেরকে তারা টেররিস্ট অ্যাক্টিভিটিস হইতে পারে ইত্যাদি ইত্যাদি। কিন্তু মিলিটারি মাইট তাদের এমন এক পর্যায়ে গেছে, বা গ্লোবাল ডমিনেশন, গ্লোবাল বড় পাওয়ারগুলোর উপর তাদের যে হোল্ড, এটা এমন এক পর্যায়ে গিয়েছে যে তারা মনে করে না তাদের কোন থ্রেট আছে, এবং দে হ্যাভ গুড রিজন। ফর এক্সাম্পল, historically India was an ally of Palestine. Yeah. They were not ally of Israel. No, never. কিন্তু এখন রিপোর্ট আছে যে Indian soldiers are fighting এরকম আরো কিছু দেশ আছে যেখানে historically they were aligned with the Palestinian movement, but now they have become global situation এবং global সবচেয়ে বড় ডেমনস্ট্রেশন তো আপনার গালফ কান্ট্রি গুলো, তাই না? গালফ কান্ট্রি গুলো আর যুদ্ধ করবে ইসরায়েলের সঙ্গে, এরকম কোন ধরনের লক্ষণ আছে? নাই। সো এই জন্য আমার মনে হয় কি যে ultimately we are going to see, the only solution I see is the destruction of the current world order and emergence of a new alignment. সেটা কিভাবে হবে টাইম উইল টেল, বাট কিছু সাইন কিন্তু আছে। আপনি দেখেন সাইন একটা, আপনি দেখেন আই এম নট কন্ডোনিং দিস, কিন্তু আপনি দেখেন যে হুতিরা যে ভয় ঢুকায় দিছে, তেল আবিবে তারা আয়রন ডোমকে ব্যাট করে তেল আবিবে তারা রকেট ল্যান্ড করতে পারতেছে। ইউএস এর ডেস্ট্রয়ার গুলো দুনিয়ার সবচেয়ে সফিস্টিকেটেড ডেস্ট্রয়ার, সেখানে তারা দে আর এবল টু হিট। ড্যামেজ কি হলো সেটা বিষয় না, হোয়াট ইট শোজ ইজ দ্যাট আমাদের একটা ক্যালকুলেশন আছে, কিন্তু আল্লাহর ক্যালকুলেশনটা ভিন্ন। কখন যে অ্যালাইনমেন্টটা কিভাবে হবে এটা বলা মুশকিল, আল্লাহই ভালো জানে। আমরা শেষের দিকে আসছি। তো এখন যদি আমরা বর্তমান যে অবস্থাটা আমরা আলোচনা করলাম, এখন যদি আমরা দেখি যে এই সমস্যা সমাধানের ক্ষেত্রে এই নাকবা ডে যেটা ৭৭ বছর ধরে আমরা পালন করে আসছি, এখন নাকবা ডেটা কীভাবে পালন হওয়া উচিত? আচ্ছা, এই ফিলিস্তিনি ইস্যুকে কেন্দ্র করে, বিশেষ করে এই যে যুদ্ধ ইত্যাদিতে দেখছি, কিন্তু নাকবা ডে তো স্টিল পালন করা হচ্ছে এবং গ্লোবালিও পালন করা হবে। এতে আমি বললাম লন্ডনে অনেক ধরনের ইয়ে করা হবে। এখন কিভাবে এটাকে ইয়ে করা উচিত আমাদের, মানে এদের এটাকে যেমন বললো যে হ্যাঁ এক ধরনের গ্লোবাল চেঞ্জও এটার সমাধানের ক্ষেত্রে ভূমিকা রাখবে। বর্তমান এক্সিস্টিং যে আমাদের গ্লোবাল সিস্টেম, যে সিস্টেমের মধ্যে আমরা আসি, জাতিসংঘ বলি, আন্তর্জাতিক বিভিন্ন G7 অমুক টং, এগুলো সব আসলে কোনো ভূমিকা রাখতেছে না। তো এইসব ক্ষেত্রে এখন নাকবা ডের স্লোগান হওয়া উচিত, নাকবা কীভাবে পালন করা উচিত? নাকবা ডে যেটা তাহলে চমৎকারভাবে বললেন যে এর একটা পলিটিক্যাল দিক আছে, এবং এর আরেকটা দিক হতে পারে যে ইসরায়েলের পক্ষ থেকে সবসময় যেটা বলা হয় যে রাইট টু সেলফ ডিটারমিনেশন। রাইট টু সেলফ ডিটারমিনেশনের মানে হচ্ছে যে আমি একটা জায়গায় দীর্ঘদিন যাবত বসবাস করি, সেখানে আমার উপরে অ্যাটাক করা হয়েছে এবং আমার যে এক্সিস্টেন্স সেটাকে থ্রেট করা হচ্ছে, আমি সেখানে থাকতে পারছি না। কিন্তু এর বিষয়টা কিন্তু সম্পূর্ণ উল্টো। আমি যদি বাহির থেকে কোনো জায়গায় আসি, আসার পরে সেখানে যারা বসবাস করে তাদেরকে যদি সেখান থেকে ডিসপ্লেস করি, তাদেরকে যদি সেখান থেকে উৎখাত করি, হত্যা করি, এবং আমি যদি দাবি করি যে আমার রাইট টু সেলফ ডিটারমিনেশনের অধিকার আছে, সেটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা একটা বিষয়। এবং ইসরায়েল কিন্তু প্রত্যেকটা ঘটনার পরিপ্রেক্ষিতে এই একটা বিষয় উত্থাপন করে যে আমাদেরকে রাইট টু সেলফ ডিটারমিনেশনের যে অধিকার সেখান থেকে বঞ্চিত করা হচ্ছে। সুতরাং নাকবা ডে এটা পালন করার ক্ষেত্রে লিগাল বিষয়টা এখানে আসা দরকার। অর্থাৎ যে বিষয়গুলো আমরা বর্তমানে দেখি, বিশেষ করে তো আমরা মিডিয়ার উপরে নির্ভরশীল, এবং যদি 5টা বিষয়ে কোনো নিউজ হয় প্রতিদিন, তার ভিতরে একটা বিষয় থাকে এই যে মিডল ইস্ট যে ক্রাইসিস। সুতরাং এইখানে এই ঘটনার যে মূল উৎপত্ত যেখান থেকে তৈরি হয়েছে, এর যে লিগাল ক্রাইসিস, এর যে ভ্যালিডিটি, লিগাল এন্টিটির যে ক্রাইসিস, সেইটা আলোচনা করা দরকার। এবং এই 1917-48 থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত বড় যে ইতিহাসের বাক পরিবর্তন হয়েছে, যে যুদ্ধগুলো হয়েছে, তার কারণগুলো এবং প্রতিবারই কারা সেখান থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই বিষয়গুলো বোধহয় ইতিহাসের আলোকে এবং আইনের আলোকে বেশি চর্চা হওয়া দরকার। তার মাধ্যমে নেক্সট জেনারেশন তারা সুন্দর একটা মেসেজ পাবে এবং এই দিবসগুলো আরো সুন্দর করে ইতিহাসের আলোকে আরো বড় আকারে পালন করা দরকার। নাকবা ডেকে আমরা এই হিসেবে ইউজ করতে পারি, শুধুমাত্র এই প্রোটেস্টের ভিতরে সীমাবদ্ধ না থেকে এর লিগ্যাল ব্যাকগ্রাউন্ড, লিগ্যাল এন্টিটি, এই বিষয়গুলো ফোকাস করা দরকার। তাহলে লাস্ট কোশ্চেন, সময় আমাদের একেবারেই নেই, সেটা হচ্ছে যে আমরা তো দেখলাম যে নাকবাতে কি ঘটেছিল সেই 15ই মে 1948-এ, কিন্তু এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে, আমরা যেটা এখন শুনতে পাই এই গত দেড় বছর বিশেষ করে যুদ্ধের পরে, এখন যে ওখান থেকে গাজার সব কে আসলে যে কোনোভাবেই ওখান থেকে ড্রাইভ আউট করে দিয়ে, ইভেন ওয়েস্ট ব্যাংক থেকেও, আর একটা কি নাকবা ডেকে এখন ওরকম আর একটা ডিসপ্লেসমেন্ট এবং আর একটা ওখানে কি ট্রাম্পের রিসোর্ট বানানো থেকে শুরু করে যে সমস্ত এগুলো কি মানে আসলে হওয়ার সম্ভাবনা আছে, বা এগুলো কি আসলে বাস্তবতা, না এগুলো এক ধরনের? এখন মনে করেন যে আপনি যদি আমাকে বলতেন বা যে কাউকে প্রশ্ন করতেন যে রিয়েল টাইম আমাদের চোখের সামনে হাজার হাজার মানুষকে হত্যা করবে আর পৃথিবী কিছুই করবে না, একদম চুপ বসে থাকবে, এটা যদি
ওই 2023 সালের অক্টোবরের 6 তারিখে আমাদেরকে বলতেন, আমরা কিন্তু কেউ এটা বিশ্বাস করতাম না, ঠিক কথা না? কিন্তু বাস্তবতা হচ্ছে সেটা হচ্ছে, এটার ব্যাপারে খুব বেশি রিয়াকশন কোথাও কিন্তু হচ্ছে না। সুতরাং এখন ফিজিক্যাল পাওয়ার ইসরায়েলের আছে, তারা চাইলে সেই জনগণ পুরোটাকে ডিস্ট্রয় করে দিতে পারে। ট্রাম্প যদি এটাতে অ্যাড হয়, আমেরিকার সেই পাওয়ার আছে। কিন্তু আমরা দেখেছি, আপনাকে আগে আমি যেটা বললাম যে হুতির মতো বাদ পায় না, মানে পেটে বাদ পড়ে না, কিন্তু এরা দেখা যায় যে আয়রন ডোমের মতো সবচেয়ে সফিস্টিকেটেড করতে পারছে। সুতরাং মানে আমাদের প্রত্যাশা, আমাদের হোপ যে আল্লাহ এইরকম সিচুয়েশন থেকে রক্ষা করবে। বাট একটা বিষয় আমি যেটা অ্যাড করতে চাই, নাকবাতে আরেকটা বিষয় আমাদের যেটা নাকবা অন দিস প্যালেস্টাইন ইস্যু আমাদের যে বিষয়টা মাথায় রাখা উচিত, যে আপনি দেখেন সম্ভবত 2014 সালে এড মিলিবান্ড যখন লেবার পার্টি লিডার, তখন কিন্তু সে একটা উদ্যোগ নিয়েছিল যে প্যালেস্টাইনকে ইউনিল্যাটারালি রেকগনাইজ করা, ব্রিটেন উইল রেকগনাইজ ইউনিট, এবং সেখানে 294 জন এমপি এটার পক্ষে দিয়েছিল, হাতে গোনা 12 বা 18 বা 24 জন এমপি সেটা বিরোধিতা করে 294 ব্রিটিশ পার্লামেন্টে। এবং সেখানে চার্চিলের গ্র্যান্ডসন কনজারভেটিভ পরে যে ডিফেন্স সেক্রেটারি ছিল, তার মতো লোকজনে কিন্তু সেটাকে সাপোর্ট করেছে। আজকে আপনি যদি সেম রেজলিউশনটা ব্রিটিশ পার্লামেন্টে করেন, মানে আপনি তো তখন তো 24 জন বিরোধিতা করেছিল, এখন 24 জন সাপোর্ট করবে কিনা এই মোশনটাকে, এটা কিন্তু সন্দেহ আছে। তারও তো এই না যে প্যালেস্টাইনের প্রতি সাপোর্ট নাই, সাপোর্ট আছে, বাট দ্য এনভায়রনমেন্ট হ্যাজ বিকাম সো ডিফিকাল্ট যারা প্যালেস্টাইন। তো আমাদের এটা চিন্তা করা উচিত যে এটা কেন হইল। কারণ গত 10 বা 14 বছর, 10-12 বছরে এই ব্রিটেনের মতো জায়গায় পলিটিক্যাল শিফটটা এই পরিমাণ কেন হইল, এবং সেইটাকে আমরা রিভার্স করার জন্য এবং এইরকম পরিবর্তনের জন্য আর না হয় সেটা করার জন্য আমরা কি করছি। সো ঠিক আছে, আমরা মার্চ করব, আমরা প্যালেস্টাইনিয়ান কালচার সেলিব্রেট করব, হিস্ট্রি সেলিব্রেট করব, লিটারেচার সেলিব্রেট করব, ফিল্ম সেলিব্রেট করব, সব ঠিক আছে, অ্যান্ড আই থিঙ্ক অল অফ দেম আর ইম্পর্টেন্ট। বাট আমরা যারা এই ইস্যুগুলো নিয়ে ফিল করি, আমাদের এটাও চিন্তা করা উচিত যে কেন আজকে ব্রিটেনের অধিকাংশ মানুষ, নিয়ারলি 63% মানুষ প্যালেস্টাইনকে সাপোর্ট করার পরেও ব্রিটিশ পার্লামেন্টে কেন কোনো এমপি এখনো দাঁড়ায় প্যালেস্টাইনের পক্ষে কথা বলার জন্য তার 10 বার চিন্তা করতে হয়। কেন যারা প্যালেস্টাইনের পক্ষে কথা বলে, যারাই বোল্ড স্টেপ নেয় প্যালেস্টাইনের পক্ষে, তার পলিটিক্যাল কেরিয়ার ওখানেই শেষ হয়ে যায়, আর সে সামনে আগাতে পারে না। এই জিনিসগুলো আমাদেরকে চিন্তা করা উচিত। থ্যাংক ইউ। এটা মানে বিশ্ব রাজনীতির একটা বিশেষ করে ব্রিটেনের যে সিচুয়েশন, এটা একটা গুরুত্বপূর্ণ শিফটিং যে হচ্ছে সেটা আর কি। লাস্ট ওয়ার্ড ফ্রম ইউ, আমাদের এখন আর সময় বেশি নাই। এই ইস্যুতে যে ফিউচার যে কোন দিকে যাচ্ছে, না যেহেতু 77 বছর আমরা এটা আমরা উইটনেস করব, এটা সেলিব্রেট বলতে আমরা সেই বিষয়টাকে করব। তবে আমাদের আশা থাকবে যেন এই বিষয়টা আসলে সলিউশন হয়, কারণ ওইখানের যে মানুষগুলো আছে, বিশেষ করে পৃথিবীর সবচেয়ে বেশি উদ্বাস্তু ওই ফিলিস্তিন জনসংখ্যা, হয়তো সংখ্যা এটা 50 লাখ, বাট আনঅফিশিয়ালি এটা আরো বেশি হবে। এই বিষয়টা যেন সমাধান হয় এবং আমরা যেন প্রত্যেকের জায়গা থেকে কিছুটা হলেও ইফেক্টিভ রোল প্লে করতে পারি এই একটা গ্রেট কজে। আমাদের কোনো অবস্থায় যে আমাদের ইনঅ্যাকশন, ওমিশন, প্রত্যেকটা পদক্ষেপের জন্য এই কজটাকে জন্য আমরা সাপোর্ট করি এবং এর জন্য একটা সমাধান আমরা দেখে যেতে পারি, এটা হচ্ছে আমার আজকের এই দিনের প্রত্যাশা। থ্যাংক ইউ ইয়াহিয়া, থ্যাংক ইউ তালহা। দ্যাটস অল উই হ্যাভ টাইম ফর টুডে। আমরা আশা করব যে এই নাকবা 77, অর্থাৎ 77 ইয়ার্সে পড়েছে যে নাকবা, যে ডিসপ্লেসমেন্ট, যে ডিস্ট্রাকশন যেটা হয়েছিল, সেইটার সমাধান করার ক্ষেত্রে যেন এই নাকবা দিবসে পৃথিবীর বিভিন্ন জায়গাতে যেটা পালন হবে বা যেটা পালন করার জন্য সবাই উদ্যোগ নিয়েছে, সেটা মুসলিম কান্ট্রি হোক, অমুসলিম কান্ট্রি হোক, এই ক্ষেত্রে আজকে যে ফিলিস্তিনি জনগণ যারা ফিলিস্তিনের মধ্যে আছে, গাজা এবং ওয়েস্ট ব্যাংক, এবং যারা ফিলিস্তিনি উদ্বাস্ত আছে, আমরা জানি লক্ষ লক্ষ উদ্বাস্ত যারা পার্শ্ববর্তী দেশগুলোতে আছে, তাদেরকে সবাইকে নিয়ে এর একটা সমাধান প্রত্যাশা করি। সেই প্রত্যাশা কতটুকু সফল হবে সেটা আমরা জানি না, কিন্তু আশা করা যায় বেশ কিছু ডেভেলপমেন্ট যেগুলো হচ্ছে সেখানে আগামী দিনে এর একটা সমাধান হবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।